পরশু রাত ছিল চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সবচেয়ে টান রাত। 64 গোল একটি টুর্নামেন্টে, তাও আবার একই রাতে। ফুটবল সমর্থকদের কাছে রাতটা ছিল কোনটা ছেড়ে কোনটা দেখি। গতকাল রাতে শেফারিন এবং ক্যাপিটালিজমের জয় হয়েছে। মিড সিজনেই এক রাতে 18টি ম্যাচ, 3 হ্যাটট্রিক। এটাকেই বলা হয় পিওর ফুটবল। তবে এই সকল রেকর্ডের শেষেও নতুন কন্ট্রোভার্সি আবার শুরু হলো। রিয়াল মাদ্রিদ কি ম্যানচেস্টার সিটির সাথে খেলবে? যদি খেলে তাহলে কি ম্যাচটি অনসাইডেড হতে যাচ্ছে? এবং বার্সেলোনার সম্ভাব্য প্রতিপক্ষ কে? এবং চ্যাম্পিয়ন্স লিগের এই রাউন্ড শেষে সবাই কত ইউরো কামালো? চলুন সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। প্রথমেই রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির কথাই বলি। ম্যানচেস্টার সিটি সম্ভবত রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ, কারণ 50% সম্ভাবনা সিটি এবং 50% সম্ভাবনা সেল্টিকের সাথে ম্যাচ পড়ার। তবে যদি সিটির সাথে পড়ে তাহলে মাদ্রিদের জন্য ফেব্রুয়ারি মাসটা কিছুটা ডিফিকাল্ট যাবে। লা লিগার টপ পজিশন হোল্ড করার প্রেশার, তার সাথে এই দুই লিগের প্রেশার, তার সাথে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ মার্চ মাসে। সুতরাং ফেব্রুয়ারিতে তারা সম্পূর্ণ লা লিগার উপরে ফোকাস করবে। সুতরাং এই দিক দিয়ে যদি সেল্টিক প্রতিপক্ষ হয় তাহলে কিছুটা চাপ কমবে মাদ্রিদের উপর থেকে। অনেকে ধারণা করছেন সিটির বর্তমান অবস্থা মাদ্রিদকে সুবিধা করে দিবে, কিন্তু এটা বাস্তবিক নাও হতে পারে। রিয়াল মাদ্রিদ দলের বর্তমান অবস্থা খুব একটা ভালো না। আমরা যদি গতকালের ম্যাচের কথা চিন্তা করি, মাদ্রিদের প্রেসিংয়ের অবস্থা খুবই খারাপ। কেন জানি না, মনে হচ্ছে মাদ্রিদ প্রেস করতে ভয় পাচ্ছে। অপোনেন্টকে এত সময় দিলেই তারা তাদের অ্যাটাক এবং পজিশন দারুণভাবে বিল্ড করে নিতে পারে। তাছাড়া মাদ্রিদের মূল সমস্যা হলো লেফট ব্যাক এবং রাইট ব্যাক। লুকাস ভাস্কেসকে মাদ্রিদ ফ্যানরা ডিফেন্স করে, কারণ তার থেকে একটা ইমোশনাল কানেকশন আছে। কিন্তু অপোনেন্ট তো আর ইমোশনাল কানেকশন দেখে গোল দেওয়া বন্ধ করে রাখবে না। অধিকাংশ সময়ই ভালভার্দে অথবা ব্রাহিম দিয়াসকে ভাস্কেসকে ডিফেন্সে সাপোর্ট করতে হয়। মাঝে মাঝে দুই পজিশন সার্ভ করা যায়, কিন্তু কন্টিনিউয়াসলি প্রতি ম্যাচেই এটা করলে খেলোয়াড়দের উপর ফিজিক্যাল প্রেশার পড়বে। গত ম্যাচে ফার্লান্ড মেন্ডির যে পারফরমেন্স ছিল তাতে মনে হয় নেক্সট ম্যাচে তাকে সুযোগ দেওয়া উচিত। সিটি এই দুই পজিশনেই অনেক ভালো। গার্দিওলা সাধারণত উইংস নির্ভর আক্রমণ করে, আর সেই উইংসেই মাদ্রিদ দুর্বল। যদি সিটির কথা চিন্তা করি তাহলে সিটির বর্তমান অবস্থা আসলেই ভালো না। কাল রাতে কামব্যাক করলেও গার্দিওলার মানসিক অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে সে তার খেলোয়াড়দের অফ ফর্ম নিয়ে খুবই ভুগছে। যদিও ডিভোর্স হওয়ার পর মানুষের মাথা তার একটু ছেঁড়া থাকে, কিন্তু যদি হাল্যান্ড এবং ডি ব্রুইনা ফর্মে ফিরে আসে আর থিবো করতোয়াকে দেখে যদি কেভিন ডি ব্রুইনা সেই ছ্যাঁকা খাওয়ার কথা মনে পড়ে যায় এবং অতিমানবীয় পারফরমেন্স করে বসে, তাহলে ম্যাচটি মোটেও মাদ্রিদের জন্য সহজ হবে না। সুতরাং ম্যাচটা হয়তো অনসাইডেড হচ্ছে না, তবে আমরা মাদ্রিদকেই ফেভারিট হিসেবে বিবেচনা করছি। বার্সেলোনা সম্ভবত পিএসজি, বেনফিকা, মোনাকো অথবা বেস্টের সাথে খেলা পড়ার সম্ভাবনা আছে। বার্সেলোনার ম্যাচটা যদি বেস্ট অথবা মোনাকোর সাথে পড়ে তাহলে খুব ইজিলি জিতে যাবে, কিন্তু যদি বেনফিকা অথবা পিএসজির সাথে পড়ে তাহলে কিছুটা ডিফিকাল্টি ফেস করতে পারে। বেনফিকার সাথে বার্সেলোনার লাস্ট 2 ম্যাচের স্মৃতি খুব একটা ভালো না, তবে যদি পিএসজির সাথে খেলা হয় তাহলে মনে হয় বার্সেলোনার খুব একটা অসুবিধা হবে, কারণ এই পিএসজি এবং এমবাপ্পের সময়কার পিএসজি সম্পূর্ণ আলাদা। রিসেন্টলি পিএসজির কিছুটা ভিন্ন রূপ দেখা যাচ্ছে, তবে সেটা বার্সেলোনার কাছে কতটা ইফেক্টিভ হবে সেটা দেখার বিষয়। তবে বার্সেলোনার উচিত লেভানডস্কির রিপ্লেসমেন্ট দ্রুত খোঁজা, কারণ গত রাতেও লেভানডস্কি খারাপ খেলেছে। বিশেষ করে একটা ফাঁকা ট্যাপ ইন মিস করাটা তার মতো খেলোয়াড়ের কাছে ওই সময়ে কাম্য নয়। চ্যাম্পিয়ন্স লিগের এই পর্ব শেষে 36 টিমই 18 মিলিয়ন ইউরো কামিয়েছে। টপ 8টি টিম এবং 9 ও 16 নম্বর টিম কিছুটা এক্সট্রা বোনাস কামিয়েছে। তবে আমরা পরবর্তী ভিডিওতে জানবো কোন দল আসলে কত টাকা কামালো এবং চ্যাম্পিয়ন্স লিগের মানি ডিস্ট্রিবিউশন সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিও আপাতত এতটুকুই, কথা হবে পরের ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকেন।